দাঁতের যত্ন করতে গিয়ে আমরা অনেক সময় টের পাই একটা বিশেষ প্রবলেম আমাদের বড্ড থেকে থেকে ভোগাচ্ছে। সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দাঁত হয়তো একটু একটু যন্ত্রণা দিচ্ছে। এবং অনেক সময় আমরা কাউকে যদি জিজ্ঞেস করি, তারা এরকমও বলে থাকেন যে ও যদি মাঝের দাঁতটা হয় তাহলে কিন্তু তার আগের দাঁতটা এবং পরের দাঁতটাও কিন্তু ধীরে ধীরে ভুক্তভোগী হয়ে উঠবে। এটা কতটা সত্যি এবং এটার কোনো আলটিমেট সলিউশন আছে কিনা তা জানার জন্য আমরা আবারও আজকে ডক্টর চক্রবর্তীর কাছে আসবো। এবং এটা নিয়ে আমার ভীষণ জানার ইচ্ছে যে এরকম অনেক সময় দেখেছি কোনো একটা পার্টিকুলার দাঁত, মানে বিশেষ করে এই সাইডের দাঁতগুলো যদি ওপরে বা নিচে কোথাও একটু ব্যথা করে বা একটু যদি সেখানে ক্র্যাক থাকে বা কোনো সমস্যা হয়, অনেক সময় আমরা দেখেছি অনেকে বলে যে তার আগের দাঁত এবং পরের দাঁতটাও আস্তে আস্তে এফেক্ট করে যায়। এটা কেন হয় এবং এটা কি সলিউশন আছে? আমি প্রসঙ্গটা একটু অন্যভাবে শুরু করি। অন্যভাবে শুরু করি মানে আমার কাছে একটা প্রবলেম ভীষণ কমন হয়ে গেছে বেশ লাস্ট কিছু বছর ধরে। সেটা হচ্ছে পেশেন্ট আমার কাছে একটা সিভিয়ার ব্যথা নিয়ে এসছে, মুখ খুলতে প্রবলেম হচ্ছে এবং পেশেন্টের মানে মুখে হাত দেওয়া যাচ্ছে না, এমন কষ্ট। আমি মুখটা খুলে দেখছি পেশেন্টের শেষ যে দাঁতটা মুখে আছে, স্পেশালি এটা নিচের দিকে বেশি হয়, সেই দাঁতটা একটা কেরিয়াস ক্যাভিটি ব্যথা, আর সেই দাঁতটার পেছনে কোনো দাঁত নেই বা থাকলেও তার একটা এইটুকু অংশ বেরিয়ে আছে। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু ভীষণ কমন। ওকে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, অসুখটা কি? এখন পেশেন্টটা কী হয়েছে, পেশেন্টের এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওর কেরিয়াস এক্সপোজার থেকে পালপাইটিস হচ্ছে, মানে দাঁতের ভিতরে নার্ভটা খারাপ হয়ে গিয়ে সিভিয়ার ব্যথা হচ্ছে। কিন্তু প্রবলেমটা এখান থেকে শুরু হয়নি। প্রবলেমটা শুরু হয়েছে ওর আক্কেল দাঁত দুটো আটকে গিয়েছে। আটকে যাওয়াতে যেটা হয়েছে, ওর আক্কেল দাঁত সোজাও নেই, না, বাঁকা হয়ে এই দাঁতটা গায়ে লক হয়ে আছে, এক্স্যাক্টলি, যার জন্য আক্কেল দাঁতটা ওঠেনি। আর এই দাঁতটায় আক্কেল দাঁতটা এমনভাবে লক হয়ে আছে, ওখানে যেহেতু পরিষ্কার করা যায় না, অনেকটা নিচে ওখানটা একটা কেরিজ হয়েছে, সেখান থেকে ক্যাভিটিটা এক্সপোজ হয়ে গেছে। এই প্রবলেমটা আমি ভীষণ কমন পাই। এই কন্ডিশনটা প্রিকারিয়াস, ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়ে পরে ডিসকাস করছি। অতএব আমাদের অনেকেই আছেন যারা আক্কেল দাঁত ওঠার সময়টা কিরকম সময়, 22 বছর থেকে 27 বছর, এই সময় প্রচণ্ড কষ্ট পায়। কারণ আক্কেল গুড়ুম হয়ে যায়। হ্যাঁ, কারণ আক্কেল দাঁতগুলো অধিকাংশ সময় সোজা থাকে না, বা আমাদের জ সাইজ বা চোয়ালের সাইজ স্পেশালি নিচে, আক্কেল দাঁতগুলো তো অ্যাকচুয়ালি আমাদের আজকের দিনের জন্য ইউটিলিটি নয়, এগুলো আমাদের অ্যাপেন্ডিক্সের মতো। আচ্ছা, আগেকার দিনে মহাভারতের সময় শুনে থাকবে, এরা 7 ফুট 8 ফুট লম্বা ছিল, ওদের জ সাইজ বড় ছিল, তখন নটা করে দাঁত হতো, 4 নয় 36টা 32 জায়গায়, তারপর একটা কমলো। এবার এখনো 8 নম্বর দাঁতটা মুখে উঠছে, থাকছে, কিন্তু জ সাইজ ছোট হয়ে গেছে তোমাদের, ওই দাঁতটা অ্যাকুমুলেট করতে পারছে। আচ্ছা, আমি অনেক কিন্তু মানুষকে বলতে শুনেছি যে আক্কেল দাঁতের অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জীবনে কোনো ভূমিকা নেই। নেই তো, আচ্ছা, কোনো কারণ নেই, কিন্তু ওটা ঝামেলা পাকানোর জন্য আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার ওটা অধিকাংশ সময় ওঠে না এবং 7 নম্বর দাঁতের গায়ে লক হয়ে থাকে বা ভেতরে থেকে, যেমন ভেতরে থেকে গেলে কী কী প্রবলেম হতে পারে একটা একটা করে বলি। একটা তো যেটা বললাম এটা হয়, আর একটা হচ্ছে অনেক সময় হচ্ছে দাঁতটা এতটাই ডিপ সিটেড, কোনো দাঁতকে হ্যাম্পারও করছে না, সবাই ভাবছে আমাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু এখান থেকে দুটো খুব ডেঞ্জারাস অসুখ হতে পারে। একটার নাম ডেন্টিজেরাস সিস্ট, আর একটা হচ্ছে একটা টিউমার, খুব খারাপ টিউমার, অ্যামিলোব্লাস্টোমা বলে। অ্যামিলোব্লাস্টোমা টিউমারটা ম্যালিগনেন্ট নয়, কিন্তু ইট ইজ অ্যাজ পোটেনশিয়াল অ্যাজ ম্যালিগনেন্ট। চোয়াল কিন্তু কেটে বাদ দিতে হয়। অতএব আপনার যদি ইম্প্যাক্টেড দাঁত থাকে, যদি মনে করলেন কিছু হবে না, কিছু হলো না, বেঁচে গেলেন, যদি হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। আমি কিন্তু ওকে ভয় দেখাচ্ছি না, কারণ অ্যামিলোব্লাস্টোমা যে এরকম নয় যে 10 জনের মধ্যে 5 জনের হয়, কম্পারেটিভলি আনকমন, ভেরি রেয়ার নয়, কিন্তু কম্পারেটিভলি আনকমন, কিন্তু হওয়ার পসিবিলিটি থাকে। এবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আক্কেল দাঁতটা যখন উঠছে, ওটা ওঠার জায়গা না পেলে ওর ওপরে যে মাড়ির যে অংশটা আছে, সেই অংশটা মাঝে মাঝে ফুলতে থাকে, ওটার নিচে খাবার আটকায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, মাঝে মাঝে ফলে কোনো সময় পুজ হয়ে যায়। এই সিচুয়েশনটা খুব কষ্টদায়ক, ব্যথা হয়। আমরা এবার যদি এরকম হয় যে দাঁতটার ওঠার মতন পজিশনেই নেই, ডাক্তার কাছে গেলে তখন অনেকেই কি হয়, কারণ আমরা তো এক্সরে করিয়ে অ্যাক্সিস বুঝতে পারি যে দাঁতটা আদৌ বেরোবে কিনা, যদি লক হয়ে থাকে তো বেরোবেই না, যদি এরকম অ্যাঙ্গেলে থাকে যে বেরোবে না, সেক্ষেত্রে আমরা বলে দিই।
অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জিনিসটা যদি কমে যায় তারপরে আর তারা ফিরে আসে না, মানে এইখানে ঠিক হয়ে গেল, ভাবলেন না এখন তো চলে গেছে পরে দেখা যাবে। এদের জন্য যে ফিউচারে কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না। অসুবিধাটা কি, এর পরের বার যখন জিনিসটা হবে দেখা গেল এবারে মুখটা খুলতে পারছে না, এক্স্যাক্টলি ওয়ান ফিঙ্গার, মাত্র একটা ফিঙ্গার খুলছে আর মুখ খুলছে না। এক্ষেত্রে প্রবলেম কিন্তু সিভিয়ার, এটা সাংঘাতিক কষ্টকর। লিকুইড খেয়ে থাকতে হবে, কখন কমবে, কারণ না খুললে কোনো প্রসিজিয়ার করা যাবে না। অতএব আক্কেল দাঁত যদি ভিতরে আটকে থাকে, যেটাকে আমরা ইম্প্যাক্টেড থার্ড মোলার বলি, তখন কিন্তু এই যে নাম আক্কেল দাঁত বা উইজডম টুথ একদম টের পাই দেয়, আক্কেল গুড়ুম করেই ছাড়বে। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি, আমার দুটো আক্কেল দাঁতই আমার তোলানো হয়েছে, মানে তোলাতে হয়েছে। ইনিশিয়াল স্টেজে এটা পেনফুলও ছিল না, তখন বুঝতে পারছি দাঁত বেরোচ্ছে, তখন তো মনে হচ্ছিল আরে বাবা আমার তাহলে এবার ম্যাচুরিটি লেভেল আপগ্রেড করছে। কিন্তু তারপর যখন আস্তে আস্তে পেনটা শুরু হলো এবং যখন এক্সরে হলো ফুল ফেসের, তখন বুঝতে পারলাম যে আমার মানে আক্কেল দাঁতের পজিশনটা পুরো এই রকম ছিল। হ্যাঁ, গালের সেটাই তো বলছি যে এরকম অধিকাংশ সময় আক্কেল দাঁতের যে অ্যাক্সিস গুলো এবং অ্যাঙ্গুলেশন গুলো এমন গন্ডগোলের হয় এগুলো বেরোয় না, এবং না বেরোলে ভোগান্তি। যদি ভিতরে থেকে গেল সারা জীবন কিছু হলো না সেটা খুব ভালো, কিন্তু সেটা চান্সেস খুব কম দেখি। এবং আক্কেল দাঁতে এই অবস্থা থাকলে নিজে তো অসুবিধা তো করেই, তার সামনে 7 নম্বর দাঁতটাকে নষ্ট করে ফেলে। এক্স্যাক্টলি, মানে সেটাই কিন্তু আমাকে আমার ডক্টর তখন সাজেস্ট করেছিলেন যে আক্কেল দাঁতের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো ভূমিকা থাকে না পেন দেওয়া ছাড়া। তোমার এমন নয় যে ওটা তুলে দিলে তোমার মানে ফেসের কোনো কিছু নষ্ট হবে, যেটা অনেক সময় মাঝের দাঁত তুললে অনেকে ভয় পায় যে মুখটা আমার বসে যাবে, গালটা আমার কেমন একটা হয়ে যাবে। আক্কেল দাঁতের ক্ষেত্রে এই সমস্যা নেই, এবং উল্টে আগের দাঁত বা পরের দাঁতকে বাঁচাতে গেলে তোমাকে আক্কেল দাঁত তুলে ফেলাই উপায়। এবার একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে আক্কেল দাঁত তোলাটা কিন্তু অন্য দাঁত তোলার মতো নয়, কারণ জিনিসটা নিয়ে বেরোয়নি একদম। অতএব আক্কেল দাঁতটা তোলাটা একটা সার্জারি, একদম সার্জারি। এটা দাঁত তুলতে এলাম এরকম নয়, এটা অন্য দাঁতের মতন কি ধরবো, ধরার তো কিছু নেই, বেরোয়নি জিনিসটা। অতএব এই সার্জারিটা কিন্তু একটা সার্জিক্যাল প্রসিজিয়ারটা এরকম, যেখানে কিন্তু হয়তো অনেক সময় মাড়িটা কেটে বোনকেও কাটতে হবে, হাড়ও কেটে বের করতে হবে। অতএব আগেকার দিনে শুনে থাকবে ছেনি হাতুড়ি দিয়ে হাড় কাটে, এখন তো সেরকম কাটে না, এখন রোটারি ইনস্ট্রুমেন্ট চলে এসছে, রোটারি দিয়ে বার দিয়ে কাটে। কিন্তু এখন রিসেন্টলি যেটা হচ্ছে একটা ডিভাইস আমরা পেয়েছি, সেই ডিভাইসটা বেশ কিছুদিনই পেয়েছি, কলকাতায় একটু কম ইউজ হচ্ছে, কিন্তু আমি অনেক ইউজ করি, অনেকে ইউজ করেন কিছু কিছু ডাক্তার। সেটার নাম হচ্ছে আল্ট্রাসনিক বোন সার্জারি, বা এর অল্টারনেটিভ নাম হলো পিএসও সার্জারি। এটা একটা খুব ফ্যান্টাস্টিক ডিভাইস। কেন, রোটারিতে যেটা হয় সে তো ঘুরিয়ে ঘুরিয়ে কাটে, তার স্পেসিফিসিটি নেই, মানে সেখানে যদি সফট টিস্যু তো লেগে যায় না, ওই জায়গাটা পুরো কেটে বের করে দেবে। এই ডিভাইসটা আল্ট্রাসনিক বোন সার্জারি, তার অ্যাডভান্টেজ হলো এটা শুধু হার্ট টিস্যু স্পেসিফিক, ও শুধু হার্টটাই কাটবে, যদি সফট টিস্যুতে আশেপাশে মাড়িতে বা মিউকোসাতে লেগেও যায় কিচ্ছু হবে না। ও আচ্ছা, খানিকটা স্মার্ট ডিভাইস বলা যায় এটা। হ্যাঁ, মানে এর মেকানিজমটা যেহেতু ঘুরছে না, এটা আল্ট্রাসনিক ভাইব্রেশন হচ্ছে, সেই জন্য এটা কোনো সফট টিস্যুর উপরে যদি লাগে, তুমি স্কিনের উপর যদি রাখো কিচ্ছু হবে না, যেই বোন দেখবে ও কাটতে শুরু করবে। সো ইট ইজ স্পেসিফিক ফর বোন। এবং এটা যেহেতু ভাইব্রেশনে কাটে, একটাই ডিসঅ্যাডভান্টেজ একটু আছে, সেটা হচ্ছে একটু স্লো, কিন্তু পোস্ট অপারেটিভ রিকভারি ইজ ফ্যান্টাস্টিক, দারুণ। মানে পেশেন্টদের ব্যথা ফোলা অনেক কমে যায় দেন রোটারি। অতএব এইগুলো এসছে বলে আমাদের পক্ষে সুবিধা। শুধু একটা কথা সবাইকে বলবো, আক্কেল দাঁত উঠতে গেলে যদি অ্যাক্সিস ঠিক থাকে, সেক্ষেত্রে আমি সবার জন্য একটা টিপস দিতে চাই যে কী করলে আক্কেল দাঁত তাড়াতাড়ি বেরোবে। আমরা বেলুনিং এক্সারসাইজ দিই। বেলুনিং এক্সারসাইজটা কি, গরম জল নুন দিয়ে মুখে নিয়ে জোরে যেদিকটা হয়েছে সেদিকে জোরে বেলুনের মতো ফোলালে আক্কেল দাঁতটা তাড়াতাড়ি বেরোয়। ও, এটা অনেক সময় পেন হলে অনেকে ফার্স্ট এডের মতো করে, কিন্তু তাহলে কি হয়, ওটা তো ফোর্স জেনারেট করে, প্লাস এই যে পেরিকরোনাল ফ্ল্যাপটা, যেটা পেরিকরোনাইটিস বলছিলাম, ওর তলার ভিতরে যে খাবারটা আটকে ইনফেকশন আছে, ওটাও যেহেতু যেহেতু ফোর্সফুলি ওয়াটারটা ঢুকছে, সেজন্য এটা ক্লিন করে। ঠিক আছে, এবার আক্কেল দাঁতকে কিন্তু মানে মেনটেন করা প্রায় পসিবল নয়। অনেকে এসে আমাকে বললাম আক্কেল দাঁত তুলবো না, আপনি ওখানে কেরিয়াস এক্সপোজারও আছে, আরসিডি করে দিন, মাড়ি কেটে দিন, এই সমস্ত নানা রকম। হ্যাঁ, না এটা ছিল একসময় অপারকুলেক্টমি বলে একটা
প্রসিজিওর ছিল, এখনও বই আছে, তো মাড়িটা কাটলে বেরোবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের এক্সরেটা দেখে ডিসাইড করতে হবে ওটা মাড়ি কাটলে বেরোবে কি বেরোবে না। যদি স্ট্রেট হয় বেরোতে পারে, কিন্তু যদি আঁকা বাঁকা হয় মাড়ি কেন কিছু কাটলেও বেরোবে না। এবং মোস্ট অফ দ্য কেসেসে তো আঁকা বাঁকাই হয়, আঁকা বাঁকাই হয়, তাই তো বলছি, সেটাতেই বলছি। অতএব আক্কেল দাঁত নিয়ে একটাই কথা বলার, আক্কেল দাঁত নিয়ে যদি প্রবলেমে ভোগেন এবং ডাক্তারবাবুর কাছে আপনি যান, একটা এক্সরে করে দেখুন আক্কেল দাঁতটা কী পজিশনে আছে। যদি বেরোনোর মতো পজিশন হয় ওয়েট করুন, নইলে ভাববেন না এটা নিজের থেকে পজিশন ঠিক হবে, নিজে ঘুরবে, যা হয়েছে তাই থাকবে, এতে কিন্তু আপনার ভোগান্তি বারবার কমবে না। অতএব সেক্ষেত্রে সার্জারি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেওয়া ভালো। আমি একটা এক্সপিরিয়েন্স বলি। এই মাস 2 আগে আমার একজন ভদ্রমহিলা, বাঙালি, কিন্তু তিনি অস্ট্রেলিয়া থাকেন বিগত অনেক বছর ধরে, অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়ান ব্রিসবেনে। তার ছেলে 16-17 বছর বয়স, 16 এবং সে এসে আমাকে তার 4টে আক্কেল দাঁত, আমি বললাম, দেখলাম অ্যাক্সেসগুলো বাঁকা, বললাম না আমি এখনই তুলবো, আমি ওয়েট করবো না এ পর্যন্ত। আমেরিকাতে কিন্তু ট্রেন্ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, আক্কেল দাঁতের অ্যাক্সেস যদি আগে, কারণ ওরা তো অলমোস্ট এভরি 2 ইয়ার্স একটা করে ওপিজি করে, ও আচ্ছা, রুটিন। অতএব ওরা যদি দেখে যে আক্কেল দাঁতটা বেরোবে না, ওরা আগেই দাঁতটা তুলে যাবে, যেন অন্য কোনো প্রবলেম না হয়। মানে এই যে তুমি বলছিলে না যে আগের দাঁতটা প্রবলেম হয় তার পরের দাঁতটা প্রবলেম হয়, এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। আক্কেল দাঁতে যদি প্রবলেম হয় এবং সেটা 7-এর গায়ে লক হয়, এই কেস আমি রুটিনলি প্রত্যেক মাসে হাতে গুনে 5টা পাই, যে 7-এ ব্যথা হচ্ছে, 8টা লকড, 7-এর ডিস্টাল, 7-এর পেছন দিকটা কেরিজ হয়ে ওইখানটা পরিষ্কার করে ওটা তো নিচে। এবং অধিকাংশ সময় যেটা প্রবলেম, আক্কেল দাঁতে এতটা নিচে এবং এতটা জায়গায় বাঁকা থাকে, ওটা 7-এর ক্রাউনে নয়, রুটের গায়ে লেগে, রুট কেরিজ হলে কিন্তু 7কে রাখা খুব ডিফিকাল্ট। অতএব এরকম যদি একটা সিচুয়েশন হয়, দিকে হলো তো সেখানেও ব্রাশ ঠিকমতো পৌঁছানোর কোনো চান্সই নেই, এইটে ব্রাশ পৌঁছয় না। যত ভালো আমাদের মুখটা পিছন দিকে আস্তে আস্তে ছোট হতে শুরু করে, সেখানে ভালো করে ব্রাশ পৌঁছায় না, আমরা চেষ্টা করলেও পৌঁছাতে পারবো না। আমরা বাড়ি পরিষ্কার করি, আমরা এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করি, খাটের তলায় কতদিন ঢুকতে পারি না, কারণ সেখানে অ্যাক্সেসিবিলিটি নেই। সেরকমই থার্ড মোলারে ক্লিনিং অ্যাক্সেসিবিলিটি আমাদের প্রায় নেই বললেই চলে। অতএব যদি থার্ড মোলারে বা উইজডম টুথ বা আক্কেল দাঁতে অসুবিধা হয়, প্রথমেই ডাক্তারকে দেখান, তিনি দেখে বলবেন যে ওঠার পসিবিলিটি কতটা। আশা করি একজন ডাক্তার আপনাকে ঠিক অ্যাডভাইসই দেবেন। যদি পসিবিলিটি থাকে তাহলে ওয়েট করুন, তাহলে বেলুইং এক্সারসাইজ করুন, অল্প ব্যথা হলে ফুললে সেজন্য ওষুধ খেয়ে কন্ট্রোল করুন। কিন্তু যদি তুমি যেরকম বলছো তোমার দাঁত বাঁকা ছিল, এরকম যদি একদম গালের দিকে চলে যায়, অন্য দিকে চলে যায়, সেক্ষেত্রে আর রেখে লাভ নেই। আরেকটা কথা, আক্কেল দাঁত তোলার পরে অনেকের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের একটা কমপ্লিকেশন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ বা নার্ভ ইনজুরি। এটা খুব কমন না হলেও হতে পারে। সেক্ষেত্রে এরকম পজিশন থাকলে ফর ইয়োর সেফগার্ড ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করে নিন যে আমার কি পজিশনটা খুবই গন্ডগোলের, সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান দরকার হয়। শুধুমাত্র ওই ফুল মাউথ যেটা এক্সরে বলছো, ওপিজি বা অর্থোপ্যান্টোমোগ্রাম করে হয় না। সিটি স্ক্যানটা করলে যেহেতু আমরা প্রত্যেকটা সেকশন বুঝতে পারি, আমরা এটা বুঝতে পারবো যে নার্ভের তুলনায় এই দাঁতটা কতটা ওপরে, নিচে, ডান দিকে, বাঁ দিকে আছে। সেজন্য খুব ইজি হবে জিনিসটা করতে, এবং আমরা বুঝতে পারবো যে পোটেনশিয়াল কমপ্লিকেশন কী হতে পারে, পেশেন্ট আগের থেকে জানতে পারে। হ্যালো স্মাইলের প্রত্যেকটা এপিসোডের মধ্যে দিয়ে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আপনার স্মাইল আপনার পার্সোনালিটির একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই সেটাকে আপনি যাতে দীর্ঘদিন ধরে ইনট্যাক্ট রাখতে পারেন, সুন্দর রাখতে পারেন এবং অ্যাট্রাকটিভ রাখতে পারেন, তারই চেষ্টা আমরা আমাদের মতন করে করব। আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে, প্লাস যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের। আমরা কিন্তু থাকবো আপনার স্মাইলকে আরো সুন্দর করে তোলার জন্য সব সময় আপনার পাশে। আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে এখানেই, তবে ফিরে আসছি নেক্সট উইক আরো একটা নতুন পর্ব নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন আর স্মাইল করতে থাকুন।